হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি ক্লাস 10 রায়ান মার্টিন 2025 প্রশ্ন বিচিত্রা থেকে গণিতের উপরে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে স্কুলগুলো নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা এই ভিডিওতে স্কুল নম্বর 5 নিয়ে আলোচনা করব। তো এর আগের ভিডিওগুলোতে আমি স্কুল নম্বর 4 অবধি কমপ্লিট করে দিয়েছি। যারা দেখোনি প্লিজ দেখে নিও, তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে। তো প্লে লিস্টে যাও, ক্লাস 10 রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা বলে রয়েছে 2025 বলে। তো সেখানে প্লিজ দেখে নাও, প্রত্যেকটা প্রশ্ন আমি ডিটেল বলে দিয়েছি। এবং আজকে আমরা 1 নাম্বার 2 নাম্বার লং কোশ্চেন সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করব এই ভিডিওতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই তোমাদের উপকারে লাগবে। তো শুরু করব আজকে। দেখো, প্রথম প্রশ্ন বলছে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধন, তাহলে নিশ্চয়ই আমাকে মূলধনটা দেয়নি। নিশ্চয়ই আমরা কি করব, মূলধনটাকে ধরে নিব। এন বছরের সুদ বলে দিয়েছে, মানে সিম্পল ইন্টারেস্ট যেটা থাকবে সেটা PNR/25 টাকা বলে দিচ্ছে। বলছে মূলধনের পরিমাণ কত। তাহলে দেখো, আমরা যেহেতু মূলধনটা বের করতে বলছে, তাহলে সেটাকে আমরা নিশ্চয়ই কিছু একটা ধরে নিব। যেহেতু এখানে দেখো পি রয়েছে, তাই আমরা ধরলাম, ধরো এখানে পি না ধরে এক্স ধরে নিব, ঠিক আছে। তাহলে এক্স যদি আমি মূলধন ধরি 8% সরল সুদের হারে, তাহলে পি আর কত বছর, এন বছর, PRN বাই 100। কারণ সূত্র আমরা কি জানি, সরল সুদ PRT/100, ঠিক আছে। তাহলে PRN/100 সময় যেহেতু এন বছর বলে দিয়েছে, তাহলে এইটা কার সঙ্গে সমান আমাকে বলে দিচ্ছে শর্তানুসারে, PNR/25। তো এখান থেকে যখন আমরা বের করব কি, আমরা বের করব এক্স এর মান। দেখো এখানে কেটে যাবে, আরও উভয় দিকে কেটে যাবে, এনও দেখো কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত, এখানে এক্স সমান পাবে তোমরা পি ইন্টু 100/25। কারণ এই 100টা এদিকে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, বাই 25। তাহলে 25×4=100, অর্থাৎ এক্স যেটা পাচ্ছি সেটা হচ্ছে 4p। তাহলে মূলধনের পরিমাণ কত হবে, 4p টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো অ্যান্সার হবে, দেখো এখানে অপশন বি হবে এখানে সঠিক উত্তর। তো নেক্সট কোশ্চেনে যাব আমরা। এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত নির্ণয় করতে বলেছে। তাহলে 2 নম্বরের কোশ্চেনটা দেখো, আমার কত টাকা জমা রেখেছিলেন, 100 টাকা জমা রেখেছিলেন, তাহলে নিশ্চয়ই 100 টাকা হবে আমাদের কি পি। তাহলে যেহেতু এটা বলে দিয়েছে চক্রবৃদ্ধি সুদের হারে সে টাকাটা জমা রাখবে, তাহলে P×1 প্লাস আর কত এখানে আমি জানি না, কারণ আর আমাকে বের করতে বলেছে। তাহলে আর আমি ধরে নিব সুদের হার, R/100 হোল টু দা পাওয়ার n, মানে কত, 2 বছর, হোল টু দা পাওয়ার n ইকুয়ালস টু চক্রবৃদ্ধি সুদ সমূল পেয়েছে। সমূল চক্রবৃদ্ধি মানে এটাই হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। যদি চক্রবৃদ্ধি সুদ বলতো তাহলে আমরা -100 করে দিতাম, -p করতাম, এখানে প্রয়োজন নেই, 121 হবে। ওকে, তাহলে এখান থেকে কি করব, আমি আর এর মান বের করব। আচ্ছা, এন এর মান কিন্তু কত বলে দিয়েছে আমাদের, 2 বছর, তাহলে এনটাকে আমি কিন্তু কত লিখবো, 2 বছর লিখবো। ওকে, তাহলে এটা কত লিখবো, আমি 2 লিখবো, ঠিক আছে। তো নেক্সট দেখো কি করব আমরা, 100×1 প্লাস R/100 হোল টু দা পাওয়ার n হোল টু দা পাওয়ার 2 সমান 121/100, এবং এই 100টাকে আমরা কি করব, এখানে তুলে দিব, ঠিক আছে। কেন, কারণ এই 100টা কি হয়েছে, একদিকে ভাগ করে দিয়েছি। ওকে, এবারে দেখো এই 121/100কে আমরা লিখতে পারি না 11/10 এর হোল স্কোয়ার, ঠিক। তার মানে দেখো 1+R/100 এটা সমান লিখতে পারি 11/10। কেন লিখতে পারি 11/10, কারণ হচ্ছে দেখো এখানে পাওয়ার সমান হয়ে গেছে, তাহলে বেসও কিন্তু নিধানও কিন্তু আমরা সমান করতে পারি। এখান থেকে কি লিখবো আমি, R/100, এদিকে 1 প্লাস আছে, এদিকে হয়ে গেলে কি হবে, 11/10 মাইনাস 1। ওকে, তাহলে আর সমান কত হবে, এখানে দেখো 11 এক আছে, 11-10/10, মানে 1/10 গুণিতক কি করব, 100 করে দিব, তাহলে পাবো কত, 10×10=100। তাহলে আর পেলাম আমি কত পার্সেন্ট, 10%। ওকে, তাহলে অপশন এ হবে এখানে সঠিক উত্তর, অপশন এ। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। আচ্ছা, সবাইকে বলে দিই, আমার কিন্তু এই পিডিএফ যদি পেতে চাও তোমরা, এই পিডিএফটাই আমি তোমাদের দিব, যেটা আমি রাফ ওয়ার্ক করছি। তো এটা পেতে হলে তোমরা নিচের লিঙ্কে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু সমস্ত যে অঙ্কগুলো করছি আমরা, সেগুলো কিন্তু সব পিডিএফ পেয়ে যাবে, তোমরা ডাউনলোড করে পরে দেখেও নিতে পারো কিভাবে আমি অঙ্কগুলো করে দিচ্ছি। ওকে, তো দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে। নেক্সট কোশ্চেন রয়েছে যে 3x² প্লাস 8x প্লাস 2 সমান এ সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে
1/α প্লাস 1/β এর মান নির্ণয় করতে বলেছে। দেখো এই অঙ্কটা তোমাদের যেটা বলেছে যে দুটো বীজদ্বয় বলেছে, সমীকরণটা কত আছে 3x² প্লাস 8x প্লাস 2 সমান 0। ওকে, এই সমীকরণে দুটো বীজ আলফা বিটা যদি দিয়ে দেয় তাহলে আমরা আলফা ইন্টু বিটা গুণফল কি জানি c/a। c মানে কত 2, a মানে কত 3, x² এর সহগ, তাহলে 2/3 হবে কি আমাদের আলফা বিটা। এবারে বীজদ্বয়ের যোগফলের সূত্র কি জানি আমরা, বীজদ্বয়ের যোগফলের সূত্র পড়েছি মাইনাস b/a। মাইনাস b মানে কত, এখানে b 8 রয়েছে, তাহলে 8/a, a মানে হচ্ছে 3। ওকে, b মানে হচ্ছে x এর সহগ, a হচ্ছে x² এর সহগ, c হচ্ছে ধ্রুবক সংখ্যা। ওকে, তো দেখো এখান থেকে আমরা কি করব, যেটা চেয়েছে আমাদের সেটা হচ্ছে কি 1/α প্লাস 1/β। তাহলে 1/α প্লাস 1/β, এটাকে কি করে সমাধান করব আমরা, সেটা হচ্ছে আলফা বিটা, উপরে থাকবে কত বিটা প্লাস আলফা। ওকে, এবারে বিটা প্লাস আলফা এর মান কত জানো তোমরা, সেটা হচ্ছে গিয়ে -8/3, কারণ এখান থেকে আমরা পেয়ে গেছি আলফা প্লাস বিটা, বিটা প্লাস আলফা দুটো কিন্তু একই। আলফা বিটা কত রয়েছে 2/3। ঠিক আছে, এবারে এটাকে কি করবো আমরা উল্টে দিব, বলে -8/3 ইন্টু 3/2, 2 কেটে যাবে, 2 4 8, অ্যান্সার হচ্ছে কত আমাদের -4। ঠিক আছে, তাহলে -4 হবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশান হবে এখানে, অপশান সি হবে এখানে সঠিক উত্তর। ওকে, আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। তো অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকো, এরকম নতুন সুন্দর সুন্দর ভিডিও আমি নিয়ে আসবো তোমাদের কাছে, এবং তোমাদের পরীক্ষার সময় যাতে কোনো রকম সমস্যা না হয় সেই জন্য কিন্তু তোমাদের আমি পিডিএফও দিয়ে দিব। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে আমাদের, নেক্সট কোশ্চেন রয়েছে 2 দাগ, 2a সমান 3b সমান 4c হলে a অনুপাত b অনুপাত c কত হবে। তাহলে দেখো 2a সমান 3b সমান 4c, এই যে কি রয়েছে এটা অনুপাত সমানুপাতের অঙ্ক, এটাকে কি করবো আমরা কে ধরে নিব। ওকে, এটাকে কি ধরবো আমরা কে ধরে নিব। তাহলে কে যদি আমি ধরে নিই, তাহলে দেখো এখানে একটা জিনিস, সেটা হচ্ছে 2a, এইটা নিশ্চয়ই কে এর সঙ্গে সমান হবে। ওকে, আবার 3b ও কে এর সঙ্গে সমান হবে, তাহলে 3b এটাও সমান কে হবে, 4c এটাও কি হবে কে হবে। ঠিক আছে, তাহলে দেখো a সমান আমি পাচ্ছি k/2, b সমান k/3, c সমান k/4। ওকে, সবগুলো আমি a b c বের করে নিলাম, এবারে এদের অনুপাত বের করব। তাহলে a অনুপাত b অনুপাত c যখন করব, তাহলে a এর মান হচ্ছে আমাদের কত k/2, b এর মান k/3, c এর মান k/4। এবারে দেখো সবগুলোতে কে কেটে যাবে, ঠিক, কে যেহেতু নট ইকুয়ালস টু 0, অবশ্যই কে কিন্তু নট ইকুয়ালস টু 0, অশূন্য ধ্রুবক। আচ্ছা, এবারে দেখো এই সংখ্যাগুলো ভগ্নাংশকে কিভাবে আমি তোমাদের পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে প্রসেস বলেছিলাম। ভগ্নাংশ রয়েছে অনুপাতে, পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে আসতে হলে প্রথমে তিনটাকে লসাগু করবে হরগুলো দিয়ে, সবগুলোর সঙ্গে গুণ করে দিবে, তাহলে রয়েছে কত হাফ, এদের লসাগু হবে কিন্তু 12। ওকে, 1/3 গুণিতক 12, 1/4 গুণিতক 12, দেখো সবার সঙ্গে কিন্তু আমি 12 গুণ করে দিয়েছি। তাহলে এটাকে যদি আমি কাটাকাটি করি কত হবে 2 6 3 4 4 3, তাহলে 6 অনুপাত 4 অনুপাত 3। ওকে, তাহলে 6:4:3, তাহলে অপশান দেখো এখানে কোনটা আসবে আমাদের, অপশান ডি হবে এখানে সঠিক উত্তর। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি, অপশান ডি। ওকে, তো নেক্সট কোশ্চেনে যাব আমরা। দেখো কোশ্চেন নাম্বার 5, ছবিটা আঁকা রয়েছে আমাদের, দেখো এবিসি ত্রিভুজের ও পরিকেন্দ্র, তাহলে আমি এ বি সি এই ত্রিভুজটা নিয়েছি, এখানে দেখো পরিকেন্দ্র মানে পরিবৃত্তের কেন্দ্র, পরিবৃত্ত অঙ্কন করেছি। ওকে, মাঝখানে বলছি যে ও হচ্ছে এদের কেন্দ্র। আচ্ছা, ও এ বি সমান 50 ডিগ্রি হলে এসিবি এর মান কত। ও এ বি 50 ডিগ্রি বলে দিচ্ছি, ও এ বি মানে কত, ও এ বি, তাহলে আমাকে এটা একটা যোগ করে দিতে হবে ওর সঙ্গে এ। ঠিক আছে, এবারে বলে দিয়েছে আমাদের এ সি বি এর মান কত, এ সি বি মানে এই কোণটা। ওকে, ও এ যোগ করব আমরা, ও বি ও যোগ করব যাতে অঙ্কের সুবিধের জন্য। ওকে, নেক্সট দেখো এইটা বলে দিয়েছে আমাদের কত ডিগ্রি,
আহ 50 ডিগ্রি, এটা বলে দিয়েছে 50 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা দেখো, এই দুটো কি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে দুটো ব্যাসার্ধ যদি সমান হয় বিপরীত কোণ সমান হবে, এটাও কত হবে 50 ডিগ্রি হবে। দুটো বাহু সমান, বিপরীত কোণ সমান হবে, এটা 50 100, তার মানে নিশ্চয়ই এই কোণটা কত হবে 80 ডিগ্রি হবে। এবারে দেখো এ পি বি, এটা পি যদি নিয়ে নিই, এ পি বি এই বৃত্তচাপের উপর এ ও বি এটা হচ্ছে সম্মুখ কেন্দ্রস্থ কোণ, ঠিক। আর এ সি বি এটা হচ্ছে পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। তাহলে কি হয়, বৃত্তস্থ কোণ পরিধিস্থ কোণের অর্ধেক হয়ে যায়, বা পরিধিস্থ সরি কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়ে যায়, বা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়ে যায়। তাহলে এটা যদি 80 হয়, এটা কত হবে আমাদের 40 ডিগ্রি। আর এ সি বি এটাই তো আমাদের চেয়েছে, তাহলে কোণ এ সি বি কত হচ্ছে 40 ডিগ্রি। কথাগুলো যদি তোমরা একটু মন দিয়ে শোনো, এই টাইপের যে কোনো অঙ্ক কিন্তু তোমরা পরীক্ষায় ঘুরিয়ে এলেও করে আসতে পারবে। উত্তর মুখস্থ করে যেও না, সবাইকে বলবো সমস্ত কিছুর ডিটেল কারণ জেনে যাও কিভাবে হচ্ছে, তাহলে কিন্তু পরীক্ষায় মাধ্যমিকের কোশ্চেন কিন্তু ভীষণ পরিমাণে ঘুরিয়ে আসছে, তোমরা এই বছরের কোশ্চেন দেখলেও বুঝতে পারবে। তাই বলছি সমস্ত কিছু ডিটেল জেনে যাও, অ্যানালাইজ করো, তারপরে কিন্তু তোমরা অঙ্কগুলো করে আসতে পারবে নির্ভয়ে। বা তো এতে কি হবে তোমাদের সহজ হবে অঙ্কগুলো করতে। ওকে, তো দেখো নেক্সট কোশ্চেন, তাহলে আমাদের অ্যান্সার হবে কত এখানে, আহ 40 ডিগ্রি, মানে অপশন সি হবে সঠিক উত্তর, অপশন সি। ওকে, তো নেক্সট কোশ্চেনে যাব আমরা। বলেছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান, এ ও বি 60 ডিগ্রি হলে সি ও ডি এর মান কত। দেখো এখানে আমি একটা এ বি আর আরেকটা বলেছে সিডি, দুটো জ্যা নিয়েছি। ওকে, তাদের দৈর্ঘ্য কিন্তু সমান, মানে এ বি যা দৈর্ঘ্য সিডির দৈর্ঘ্য সমান। এ ও বি 60 ডিগ্রি, এই কোণটা বলে দিয়েছে 60 ডিগ্রি। বলছে সি ও ডি এর মান কত, এখানে ও থাকবে। ওকে, তাহলে সি ও ডি, আমাকে প্রথমে একটা কি করব, সিওডি কোণ অঙ্কন করব। ওকে, দেখো তোমরা কিভাবে করবে এইটা, এর প্রসেসটা, এটা যদি 60 ডিগ্রি হয় তার মানে সিওডি এটাও 60 ডিগ্রি হবে। ঠিক আছে, ছবিতে মনে হচ্ছে 60 ডিগ্রি, কিন্তু এই লজিকে হবে না যে বিপরীত কোণ এই নিয়মে হবে না। দেখো ত্রিভুজের বৃত্তের সমান যে বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, ঠিক আছে, যে কোনো দুটো সমান জ্যা বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, এটা 60 হলে এই সিডি জ্যাও যেহেতু এবি জ্যায়ের সঙ্গে সমান, তাই এটাও কিন্তু কেন্দ্রে একই কোণ উৎপন্ন করবে। তাহলে আমাদের ছয়ের দাগের অ্যান্সার কি হবে, অপশন সি হবে 60 ডিগ্রি, অর্থাৎ সি ও ডি এটা হবে 60 ডিগ্রি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ডিটেল তোমাদের বলে দিচ্ছি, একটু ধৈর্য ধরে দেখো শেষ পর্যন্ত ভিডিওটি, অবশ্যই তোমাদের ভালো লাগবে, এটা আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি। প্রত্যেকটা প্রশ্ন আমি এইভাবে বলে দিব। তোমাদের কারো কিছু জানার থাকলে তোমরা প্লিজ কমেন্ট করে জানাতে পারো, কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধে হয়, তাহলে কিন্তু পরের ভিডিওতে আমি সেটা করিয়ে দেওয়ার চেষ্টা করব। মন দিয়ে ভিডিওটি একটু দেখো, স্কিপ করো না। আর এতক্ষণ অবধি যারা দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাও। তো শুরু করব আজকের, দেখো 2-1 বলছে, দেখো বার্ষিক 10% সরল সুদে কত বছরের সুদ আসলের 3/5 হবে। আচ্ছা আমি জানি না সময় কত বছর, তাহলে আমি ধরে নিব যে টি বছর পরে যে সুদ আসলের কি হবে 3/5 হবে। ওকে, আচ্ছা আসলও আমি জানি না, তাহলে যদি ধরে নিই যে আসল পি টাকা, তাহলে পি আর টি, পি আর আর মানে কত 10, পি আর টি আমি জানি না, ধরে নিলাম বাই 100। এইটা বলে দিয়েছে, দেখো এটা সুদ পেলাম আমি, সরল সুদ। এটা বলে দিয়েছে আসলের, অর্থাৎ পি টাকা আমি ধরেছিলাম আসল, তার 3/5। ঠিক আছে, তার মানে এইখান থেকে আমি কি বের করবো, টি এর মান বের করবো। তো উভয় দিকে কি আছে দেখো, পি কেটে যাবে, তাহলে 10, 10-এ 100, তাহলে টি সমান হচ্ছে 3/5, 3/5 ইন্টু 10, কাটাকাটি করলে 5-2-10 সমান 6 পাচ্ছি আমরা, কার মান, টি এর মান। অতএব তাহলে অ্যান্সার কত হবে, যে 6 বছর পরে সুদ আসলের 3/5 হবে। কত বছর, 6 বছর পরে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে আমাদের 6 বছর। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
লেখাটা তোমরা অবশ্যই লিখে নিবে ধরি বলে, ঠিক আছে? যদি তোমাদের তাতেও প্রবলেম হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তাহলে পরের ভিডিওতে অবশ্যই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু লিখেও করে দিব, ঠিক আছে? তোমাদের জাস্ট আমি বলে দিয়ে যাচ্ছি যাতে সময়টা কম লাগে। দেখো পি অনুপাত কিউ সমান 5:7, পি মাইনাস কিউ সমান -4 হলে 3p - 2q এর মান কত নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এখানে কি বলেছে, পি অনুপাত কিউ মানে লিখতে পারি আমি p/q সমান 5/7। ওকে, এই লাইন থেকে একটা লাইন লিখবো, সেটা কেন লিখবো সেটা পরে বলছি। p/5 সমান q/7 কেন লিখলাম, কারণ দেখো আমরা এটাকে কি করব, কে ধরে নিব, যেখানে কে নট ইকুয়ালস টু 0। কেন, কে যদি ধরে নিই p/5 এটা সমানও কে লিখতে পারি, আর q/7 এটাও সমান আমি কে লিখতে পারি। ওকে, তাহলে দেখো p সমান 5k আর q সমান 7k, নিশ্চয়ই পাবো আমরা এটা। ওকে, নিশ্চয়ই এটা আমরা পেতে পারি। এবারে পি কিউর মান যেহেতু আমি পেয়ে গেছি, এইখানে আমি পি কিউর মান বসে কে এর মান বের করব। কে এর মান বের করার পরে সেখান থেকে আমি পি এর মানও পেয়ে যাব আর কিউ এর মানও পেয়ে যাব, দিয়ে এইখানে বসিয়ে দেবো। ওকে, দেখো পি সমান 5k যদি হয় তাহলে পি মাইনাস কিউ সমান -4 বলে দিয়েছে, পি মাইনাস কিউ সমান -4 বলে দিয়েছে, তাহলে 5k - 7k এটা সমান কত, -4। কেন, পি এর মান 5 আর কিউ এর মান 7k। এখান থেকে পাবো -2k সমান কত, -4। কে সমান পাবো আমরা 2, ঠিক আছে? এবারে 3p - 2q বের করানোর আগে আমাকে কিন্তু বের করে দিতে হবে p এর মান। এর মান যদি 2 হয় তাহলে p এর মান কত হবে, নিশ্চয়ই 10 হবে। আর k এর মান 2 হলে q এর মান কত হবে, 7×2 14 হবে। ইয়েস অর নো? এবারে কি করবো আমরা, 3p - 2q এর জায়গায় মানটা বসাবো, কোনটার মান, p এবং k এর মান। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত, 3p - 2q। 3p - 2q কত হবে, 3 ইন্টু p এর মান 10, 2 ইন্টু q এর মান 14। পাচ্ছি কত আমরা, 30 - 28 সমান কত পাচ্ছি, 2। ওকে, তাহলে 2 হবে আমাদের সঠিক উত্তর। ওকে, তাহলে অ্যান্সার কত হচ্ছে, 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 3। 3 কি বলছে, দেখো একটি বৃত্তের দুটি জ্যা এ বি এবং এসি পরস্পর বলে দিয়েছে লম্ব। বলছে এ বি সমান 4 সেন্টিমিটার, এসি সমান 3 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা এইটাকে এ বি ধরবো, এটাকে এ বি ধরবো, আর এসি এখানে ধরবো। ঠিক আছে, এবারে দেখো পরস্পর লম্ব বলেছে এরা, পরস্পর 90 ডিগ্রি কোণে রয়েছে। তাহলে একটা জিনিস আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ কি জানি, সমকোণ জানি। ইয়েস অর নো? তাহলে দেখো এটা যদি 90 ডিগ্রি হয়, নিশ্চয়ই সিবি যে আমরা যোগ করব, সেই সিবি যে যোগ করব এটা নিশ্চয়ই আমাদের কার মধ্য দিয়ে যাবে, কেন্দ্রের মধ্য দিয়ে যাবে। কেন, কারণ আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয় 90 ডিগ্রি হওয়া মানে যেই দুটো জ্যা থাকবে সেই যে জ্যায়ের সি এবং ডি যোগ করলে যে সরলরেখাটা পাবো নিশ্চয়ই সেটা হবে বৃত্তের ব্যাস। ঠিক আছে না? তাহলে দেখো এখানে যদি আমরা 4 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার আর এটা 3 সেন্টিমিটার হয়, তার মানে এটা অতিভুজ হবে। অতিভুজের সূত্র কি, √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে কত, 4 স্কোয়ার 16 প্লাস 3 স্কোয়ার মানে কত, 9, মানে √ 25। পাচ্ছি কত আমি, 5। কোনটা পাচ্ছি, এটা হচ্ছে আমাদের এসি, তাই না? এটা যে পেলাম আমি, এটা হচ্ছে আমাদের এসি, মানে সরি এবি, এবি পুরো এবি, কিন্তু আমাকে চেয়েছে কি, ব্যাসার্ধ চেয়েছে। তাহলে ব্যাসার্ধ কি পাবো আমি, যদি এটাকে ও দিয়ে দিই তাহলে সিও বা ও বি এই মানটা পাবো কত, 5/2, ব্যাসের অর্ধেক মানে কত হবে, 2.5 সেন্টিমিটার। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি, এটা হবে আমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা, পরের এতে রয়েছে। দেখো এখানে কি বলেছে, কোশ্চেন নাম্বার 4। পি কিউ, পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত, তাহলে এটা পি, এটা কিউ। বলছে এ ও বি বিন্দুতে ছেদ করেছে বৃত্ত দুটি। আচ্ছা, এটাকে এ, এটাকে ধরো বি ধরলাম।
বলছে এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা, দেখো এ বিন্দু দিয়ে পি কিউ এর একটা সমান্তরাল সরলরেখা আমি এঁকেছি। এটা বলছে সি ও ডি বিন্দুতে ছেদ করবে, এটা 4-এর দাগ। সি ও ডি বিন্দুতে ছেদ করে, বলছে পি কিউ সমান 5 সেন্টিমিটার হলে সিডি এর মান কত। এখান থেকে এই কিউ অর্থাৎ দুটো বৃত্তের যে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বলে দিয়েছে আমাকে, পি কিউ সমান 5 সেন্টিমিটার। বলছে সিডি এর মান কত। খুব ইজিলি আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো মনে রাখো একটু, খুব সহজ এটা কিন্তু রয়েছে। আচ্ছা, পি বিন্দু থেকে আমি যদি সি এ এই জ্যায়ের উপর লম্ব অঙ্কন করি, আর কিউ বিন্দু থেকে এ ডি জ্যায়ের উপর লম্ব অঙ্কন করি, তাহলে তোমরা অবশ্যই জানো যে লম্ব কি করে ওই জ্যাকে সমান দুভাগে ভাগ করে। ধরি আমরা এটা এম বিন্দুতে, এটা এন বিন্দুতে ছেদ করেছে, তাহলে সি এম এবং এম এ সমান হবে, এ এন এবং এন ডি সমান হবে। তাহলে দেখো সিডি কে আমি লিখতে পারি এইরকম না, সি এম প্লাস এম এ প্লাস এ এন প্লাস এন ডি। খুব সহজভাবে তোমাদের আমি কিন্তু বলে দিচ্ছি, দেখো সি এম প্লাস এম এ এটা প্লাস এটা প্লাস এ এন প্লাস এন ডি, এটা যোগ করলে তবে গিয়ে কি হবে আমাদের সিডিটা আসবে। এবার দেখো সিএম এবং এম এ কিন্তু সমান, তার মানে 2 × এম এ আমি লিখতে পারি সিএম যা এম এ তা, লিখতে পারি 2 × এম এ। এটাকেও লিখতে পারি এন যা এন ডি তা, তাহলে 2 × এন লিখতে পারি। দুই যদি কমন নিয়ে নিই, তাহলে দেখো এম এ প্লাস হবে কত এডি, ইয়েস অর নো। আচ্ছা, 2 × এম এ প্লাস এডি, এটা একটু বোঝার রয়েছে, দেখো এম এ এইটা, আর এ এন, এ এন সরি, এটা এ এন হবে, এ এন, এটা 2 × এন আর এন ডি হলে কি হবে 2 × এন হয়ে যাবে। আচ্ছা, এন এই দুটো যোগ করলে কি হবে এম এন হবে, তাহলে 2 × কি হবে আমি লিখতে পারি এম এন। আচ্ছা, 2 × এম এন মানে কি, এম এন এর মান নিশ্চয়ই পি কিউর সঙ্গে সমান, কারণ কি আমরা যেহেতু দুটো সমান্তরাল, কি হবে তাহলে এর উপরে একটার উপরে একটা যদি লম্ব হয়, তাহলে উপরে এম এন যা হবে পি কিউ একই হবে। আবার পি কিউর যে মান আমি জেনে গেছি সেটা হচ্ছে 5 সেন্টিমিটার বলে দিয়েছে অঙ্কে, তাহলে 2 × 5 সেন্টিমিটার সমান হবে কত 10 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সিডি এর মান কত হবে 10 সেন্টিমিটার। যদি না বুঝতে পারো একবার ব্যাক করে দেখে নিও, অবশ্যই তোমরা বুঝে যাবে। নেক্সট দেখো 5-এর দাগে, বলছে একটি ঘনকের 500 আয়তন বলে দিয়েছে 512 ঘন সেন্টিমিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত। যদি ধরে নিই এরকম একটা ঘনক রয়েছে, প্রত্যেকটা দৈর্ঘ্য যদি আমি মানে বাহুর দৈর্ঘ্য যদি এ সেন্টিমিটার ধরে নিই, নাহলে সবগুলো নিশ্চয়ই কত হবে এ সেন্টিমিটার হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ঠিক। এবারে আয়তন বলে দিয়েছে, আমরা ঘনকের আয়তনের সূত্র কি জানি, নিশ্চয়ই এ কিউব। এই এ কিউব যদি বলে দেয় 512, তাহলে আমরা এ কত পাবো, এ কিউব সমান লিখতে পারি না 8 কিউব। ওকে, 512কে 8 কিউব লিখতে পারি, তাহলে এ কত হবে, এ সমান হবে আমাদের 8 সেন্টিমিটার। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত পেলাম আমি, এগুলো 8 সেন্টিমিটার করে। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে আমাদের 6a²। ওকে, কত পাবো আমরা 6a²। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল এ এর মান আমি পেয়ে গেছি, তাহলে 6 × 8 স্কোয়ার, এটা কি হবে বর্গ সেন্টিমিটার, সেন্টিমিটার স্কোয়ার। 28 64, 6 6 গুণিত 64, 6 4 24, 6 6 36, 37, 38, 384 বর্গ সেন্টিমিটার হবে আমাদের কি সঠিক উত্তর। ওকে, সমগ্র তলের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। খুব সহজ অঙ্ক কিন্তু এইসব অঙ্ক তোমাদের করে অবশ্যই আসতে হবে, আর এই অঙ্কগুলোই কিন্তু এইভাবে ঘুরিয়ে ফিরে অঙ্কগুলো সংখ্যা চেঞ্জ করে কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। এবারে আসবো আমরা পাটিগণিত, যেটা তোমাদের লং কোশ্চেন 5 মার্কসের কোশ্চেন থাকবে 3-এর দাগে। তো আশা রাখছি তোমাদের ভালো লাগছে, তো প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ভিডিওগুলো তৈরি করতে অনেকটা সময় লাগে। আর অবশ্যই তোমরা লাইক করে দিও, কমেন্ট করে জানাও কেমন লাগছে ভিডিওগুলো। অবশ্যই শেষে লাইক করবে, কেমন লাগছে শেষ অবধি দেখো, তারপর অবশ্যই লাইক, যদি ভালো লাগে তো লাইক করে দাও। অনেকে ভিডিও দেখছো প্লিজ লাইক করছো না, অবশ্যই বলবো তোমাদের লাইক করো, নাহলে কমেন্ট করে জানাও কেমন লাগছে ভিডিওগুলো। দেখো, বার্ষিক 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর বলে দিয়েছে ই টাকা 80 টাকা হবে। আচ্ছা, টাকা কত আমি জানি না, তার মানে আমি ধরে নিব যে কত টাকার উপরে, নিশ্চয়ই পি টাকা আমরা ধরে নিব, মানে পিটা হচ্ছে কি আমাদের আসল, ঠিক, পিটা হচ্ছে আমাদের আসল।
আর কত বলে দিয়েছে 4%, টি বলে এন বলে দিয়েছে বা টি বলে দিয়েছে সময় 2 বছর। ওকে, আচ্ছা সরল সুদ তাহলে কত হবে? সিম্পল ইন্টারেস্ট কত আসবে আমাদের? সরল সুদ পি আর টি বাই 100, তাহলে পি ইন্টু 4 ইন্টু 2 বাই কত 100, এই টাকাটা হবে কি আমাদের সরল সুদ। তাহলে 4 25 100, তাহলে 2p/25 টাকা। এটা হলো সিম্পল ইন্টারেস্ট। এবারে কম্পাউন্ড ইন্টারেস্ট কত আছে দেখো, সেম কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের সূত্র কি পি ইন্টু 1 প্লাস r/100 মানে 4/100 হোল টু দা পাওয়ার n, 2 বছর বলে দিয়েছে, -1, এটা হচ্ছে কি আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ। তাহলে দেখো পি ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলবো 1 প্লাস 4/100 প্লাস 1 প্লাস 4/100 -1। দেখো স্কোয়ার -1 মানে কি, এটাকে স্কোয়ার লিখতে পারি, তাহলে 1 কি হবে কেটে যাবে। এত এগুলো হচ্ছে আমাদের টাকা। তাহলে দেখো 4p/100 মানে হচ্ছে এটাকে যদি আমরা কাটাকাটি করে দিই কত পাবো, 4 25। ঠিক আছে, তাহলে পাবো কত 4p/25 ইন্টু 2 প্লাস এটা কেটে দাও 25, তাহলে 2 প্লাস 1/25। ওকে, এত টাকা। তাহলে দেখো 4p/25 ইন্টু এটা কত আসবে আমাদের, আচ্ছা 4 তো আর থাকবে না অ্যাকচুয়ালি, 4টা আমাদের ক্যান্সেল হয়ে যাবে। ওকে, কারণ 4 কিন্তু আমি ক্যান্সেল করে দিয়েছি। p/25 আসবে। ঠিক আছে, আর এটা হবে কত তোমার 51, 50 51, 51/25। নিজের মতো করে সমাধান করবে, তাহলে পাচ্ছি কত 51 p/25 625। তাহলে এটা পাচ্ছি কি আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট। এবারে বলে দিছে তো দেখো এদের মধ্যে অন্তর বলে দিছে 80 টাকা, তার মানে নিশ্চয়ই চক্রবৃদ্ধি সুদ বেশি হবে। তাহলে 51 শর্তানুসারে লিখবো কি 51p/625 সমান 625 মাইনাস 2p/25 ইকুয়ালস টু 80। ঠিক, লসাগু কত হবে 625, তাহলে 51p মাইনাস 25 মানে হচ্ছে পি, p/625 সমান হবে কত 80। তাহলে পি পাবো কত আমরা 625 গুণিত 80। ঠিক, 8×5 = 40, 8×2 = 16, 20, 8×6 = 48, 50। তাহলে পাবো আমরা অ্যাকচুয়ালি আসল যেটা আমরা ধরেছিলাম সেটা অ্যান্সার হবে কত আমাদের 50,000 টাকা। তাহলে আসল কত হবে 50,000 টাকা। কত টাকার বলেছে তাই আসল অ্যান্সার হবে 50,000। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো নেক্সট কোশ্চেনে যাবো আমরা। দেখো নেক্সট কোশ্চেন অথবা কি বলেছে আমাদের, ধারের দাগ বলছে একটি গাড়ির মূল্য বলে দিয়েছে আমাদের 3 লাখ, 3 লাখ টাকা। গাড়িটির বাৎসরিক অপচয় হার 30% হলে 3 বছর পরে গাড়িটির মূল্য কি হবে? এই অঙ্কগুলো হচ্ছে চক্রবৃদ্ধি সুদের সমহার চক্রবৃদ্ধি সুদ যেটা রয়েছে সেইখান থেকে রয়েছে। অপচয় মানে কি, হ্রাস হয়েছে, মাইনাস হবে, তাই না? একদম 3 বছর পরে গাড়িটির মূল্য কত হবে এখানে, তাহলে প্রতি বছর অপচয়ের হার কত 30% লিখলে গাড়িটির মোট মূল্য কত, যেটা আমরা আসলের জায়গায় লিখবো সেটা হচ্ছে 3 লাখ টাকা, সময় এন এর জায়গায় লিখবো আমরা 3 বছর। তাহলে 3 বছর পরে যে গাড়িটির মূল্য হবে সেটা কত হবে পি ইন্টু, পি মানে কত এখানে 3 লাখ টাকা, পি ইন্টু 1 প্লাস আর, 1 প্লাস হবে না কারণ অপচয় বলেছে তাই আমরা মাইনাস করবো, r/100 30/100 হোল টু দা পাওয়ার n মানে 3। এটা হবে কি 3 বছর পরে যে মূল্যটা আমাদের আসবে। ওকে, তাহলে দেখো 3 লাখ ইন্টু কেটে দাও, তাহলে এটা হবে কত 7/10 হোল কিউব। ওকে, টাকা সমান 3 লাখ ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7
বাই 10 × 10 × 10। ওকে, 3টা শূন্য কেটে দাও। দেখো এটা গুণ করলে যেটা আসবে, আমি করে রেখেছি, সেটা হচ্ছে 102900। ওকে, 102900। ওকে, 1,02,900, 102900, ইয়েস। এত টাকা হবে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, গাড়িটির মূল্য কত বছর পরে? 3 বছর পরে। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা। নেক্সট কোশ্চেনে যাব আমরা। দেখো নেক্সট কোশ্চেন বলেছে, দেখো 4-এর দাগ, বলছে সমাধান করো। তাহলে এইটা সমাধান কিন্তু তোমাদের আগেও আমি করে দিয়েছি, আবারও একবার তোমাদের আমি বলে দিচ্ছি, ভালো করে দেখে নাও, খুব ইম্পর্টেন্ট। এই দুটো কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, তো আবারও করে দিচ্ছি। দেখো এইদিকে রয়েছে কত, 1/a+b+x, এখানে রয়েছে 1/x, এটাকে এইদিকে নিয়ে এলে কি হয়ে যাবে? 1/a+b+x মাইনাস 1/x সমান 1/a প্লাস 1/b লিখতে পারি আমি, ঠিক? আচ্ছা, বা লসাগু কত হবে? x ইন্টু a প্লাস b প্লাস এক্স, এখানে x মাইনাস a মাইনাস b মাইনাস x হয়ে যাবে, সমান b প্লাস a বাই a। ওকে, লসাগু রয়েছে, এটার থাকলে এক্স এর 1-এর সঙ্গে এক্স গুণ হবে, মানে এক্সই থাকবে, আর এটা 1-এর সঙ্গে a প্লাস b প্লাস এক্স গুণ হবে, তাহলে এটাই থাকবে, কিন্তু মাইনাস থাকার জন্য ভেতরের চিহ্ন চেঞ্জ হয়ে গেছে। ওকে, আচ্ছা, প্লাস এক্স মাইনাস এক্স কেটে দাও, নিচে থাকবে কত? এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, ঠিক? উপরে থাকবে মাইনাস, কমন নিয়ে নিলে এ প্লাস বি সমান বি প্লাস এ কে লিখতে পারি এ প্লাস বি বাই এ বি, এ শূন্য। আচ্ছা, এ প্লাস বি কেটে যাবে, বা এখান থেকে কত পাবো আমরা? আচ্ছা, কোনাকুনি গুণ করলে আসবে, দেখো এটা 1 আছে, ও -1 আছে, তাহলে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান মাইনাস এ বি হয়ে যাবে কোনাকুনি গুণ করলে, বা আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স মাইনাস এ বি চলে এলে কি হবে? প্লাস এ বি ইকুয়ালস টু 0। খুব সহজ অঙ্ক এটা, কিন্তু এই বুদ্ধিটা কাজে লাগাতে হবে যে এক্স 1/x-টাকে এদিকে নিয়ে এক্স কমন নিলে এক্স প্লাস এ প্লাস বি কমন নিলে এক্স প্লাস এ। ওকে, দুটো থেকে কি কমন থাকলো? এক্স প্লাস এ। ওকে, এখানে থাকবে এক্স প্লাস বি। ওকে, তাহলে এক্স সমান কত হবে? মাইনাস এ, আর এখানে এক্স সমান কত? মাইনাস বি। তাহলে এক্স এর মান কত কত হচ্ছে? মাইনাস এ এবং মাইনাস বি, কারণ এটা সমান শূন্য হবে, এটাও সমান শূন্য হবে। ঠিক আছে, তো নির্ণয় সমাধান এক্স সমান মাইনাস এ, এক্স সমান মাইনাস বি। নেক্সট কোশ্চেনে আসবো আমরা, 4-এর 2। দেখো এটাও রয়েছে কি, এখানেও কিছু একটা জিনিস করতে হবে, নাহলে কিন্তু এই অঙ্কগুলো হবে না তোমাদের। ঠিক আছে, খুব চাপ হয়ে যাবে। দেখো আমি একটু ফাঁকা রেখে প্লাস অঙ্কটা তুলছি, বি বাই এক্স মাইনাস বি, ফাঁকা রাখছি 2c/x-c। কেন ফাঁকা রাখলাম? কারণ হচ্ছে গিয়ে দেখো, এইগুলোতে কিন্তু সবগুলোতে তোমাকে কি করতে হবে? এখানে সবগুলোতে এক যোগ করে দিতে হবে, এদিকে এর সঙ্গে এর সঙ্গে এক, এর সঙ্গে যদি এক এক, তাহলে 2 যোগ করেছি বাম দিকে, ডান দিকেও নিশ্চয়ই কত করবো? 2 যোগ করব। ওকে, তাহলে দেখো এখানে কত আসছে, তাহলে এ লসাগু হয়ে যাবে, প্রথমে এটাকে ধরবো, তারপর এটাকে ধরবে, এটাকে ধরবে, লসাগু করে কত পাবো? এ প্লাস এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস এ, এটা লিখতে পারি, বি প্লাস এক্স মাইনাস বি বাই এক্স মাইনাস বি লিখতে পারি, 2c প্লাস 2x মাইনাস 2c, কেন 2 গুণ হয়ে যাবে এর সঙ্গে, বাই এক্স মাইনাস সি। ওকে, এরপর অঙ্কটা খুব সহজ হয়ে গেছে। দেখো এ কেটে দাও, বি কেটে দাও, এখানে 2c কেটে দিই, ঠিক? বোঝা গেছে? দেখো তাহলে এক্স বাই এক্স মাইনাস এ প্লাস এক্স বাই এক্স মাইনাস বি, এটা প্লাস 2x বাই এক্স মাইনাস সি, এদিকে এলে মাইনাস 2x বাই এক্স মাইনাস সি ইকুয়ালস টু 0 হয়ে যাবে। সবগুলো থেকে এক্স কমন নিলে কি পড়ে থাকবে? 1/x মাইনাস এ প্লাস 1/x মাইনাস বি মাইনাস 2/x মাইনাস সি ইকুয়ালস টু 0। তাহলে দেখো এখান থেকে কি কি পাবো আমি? এখান থেকে কি পাবো? x সমান 0 পাবো একটা, আর একটা কি পাবো? 1/x মাইনাস এ প্লাস 1/x মাইনাস বি মাইনাস 2/x মাইনাস সি ইকুয়ালস টু 0 পাবো।
তাহলে একটা সমাধান একটা জিরো বেরিয়ে গেছে, এখান থেকে আবার এক্স এর মানটা আমরা কি করবো বের করবো, দেখো সমান বা দিব আমরা, তাহলে এখানে কি হবে, লসাগু হয়ে যাবে এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি। ওকে, তোমরা কিন্তু কেউ তোলার প্রয়োজন নেই, তোমাদের বলবো আমি, কারণ তোমাদের সবকিছু পিডিএফ কিন্তু আমি দিয়ে দিব টেলিগ্রাম চ্যানেলে, কেউ তোলার প্রয়োজন নেই। ওকে, তাহলে এক্স মাইনাস এ রয়েছে, তাহলে এই দুটো গুণ হবে, এক্স মাইনাস বি এক্স মাইনাস সি গুণ হলে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স, যে যেমন গুণ করো সেইভাবে করবে, সি এক্স প্লাস বিসি। আচ্ছা, এরপরে কত হবে, প্লাস এক্স মাইনাস এ এক্স মাইনাস সি গুণ হবে এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস সি এক্স প্লাস এসি। আর কি গুণ হবে এখানে, আর কি গুণ হবে এখানে, এক্স মাইনাস বি গুণ হবে, দিয়ে টু সঙ্গে কি হয়ে যাবে, টু এর সঙ্গে কিন্তু এখানে গুণ হবে কিন্তু এটা। ওকে, এটা একটু বড় করতে হবে আমাদের। আচ্ছা, মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বি এক্স প্লাস এ বি, ওকে, ইকুয়ালস টু জিরো। এরপরে কিন্তু আর নেই অঙ্কটা বেশি। দেখো এখানে আমি কি করব, এটাকে একটু ইরেজ করে আমি এখানেই করে দিচ্ছি, দেখো মাইনাস টু এক্স স্কোয়ার হয়ে যাবে এটা, ঠিক। আচ্ছা, মাইনাস টু এক্স স্কোয়ার হবে, আর এইটা কি হয়ে যাবে, মাইনাসটা কি হয়ে যাবে, মাইনাস বাইরে এলে প্লাস হয়ে যাবে, টু এক্স হয়ে যাবে, ঠিক। আবার এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, কারণ ব্র্যাকেট তুলে দিচ্ছি, এটা হয়ে যাবে টু বি এক্স, আর এই প্লাসটা হয়ে যাবে কিন্তু আমাদের মাইনাস টু এ বি, ঠিক আছে না। এবারে দেখো এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এসে টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার কেটে যাবে, ঠিক। আচ্ছা, এরপরে এখানে কি আসবে, মাইনাস বিএক্স আর এখানে প্লাস টু বিএক্স, তাহলে হবে কত, শুধু বিএক্স মাইনাস সি এক্স। আচ্ছা, মাইনাস সি এক্স মানে কত হবে, মাইনাস টু সি এক্স প্লাস বিসি, ওইটা থাক, এক্সটাকে নিয়ে নিই, মাইনাস এ এক্স প্লাস টু এক্স প্লাস এ এক্স। আচ্ছা, এবারে আসি দেখো প্লাস বিসি, প্লাস বিসি ওইদিকে নিয়ে চলে গেলে কি হবে, মাইনাস বিসি। আচ্ছা, তারপরে এখানে কত আছে, প্লাস এসি আছে, এদিকে গেলে মাইনাস এসি। আচ্ছা, এখানে মাইনাস টু এ বি আছে, এদিকে গেলে প্লাস টু এ বি। এবার এখান থেকে এক্স কমন নিয়ে নেবো, পড়ে থাকবে বি মাইনাস টু সি প্লাস এ সমান টু এ বি মাইনাস বিসি মাইনাস এসি, করতে পারি আমরা। এক্স সমান কত হয়ে যাবে, টু এ বি মাইনাস বিসি মাইনাস এসি বাই এ প্লাস বি মাইনাস টু সি, এটাকে যা সাজিয়ে নিলাম আর কি। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে দেখো কতগুলো অ্যান্সার, দুটো অ্যান্সার নিশ্চয়ই বেরোবে, একটা এক্স সমান জিরো পেলাম, আর একটা পেলাম কত, এক্স সমান টু এ বি মাইনাস বিসি মাইনাস এসি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো নেক্সট কোশ্চেনে যাবো আমরা। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখো তোমাদের কিন্তু কিসের অঙ্ক বলো তো, এটা অনুশীলনীর অঙ্ক। তোমরা পেজ নাম্বার দেখবে অনুপাত সমানুপাতে, পেজ নাম্বার 96 পেজ, সেখানে দেখবে উদাহরণের অঙ্ক, কিন্তু এটা তোমরা একবার দেখো, চেষ্টা করো, না পারলে কিন্তু আমি কমেন্ট করো পরের ভিডিওতে, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করো, নেক্সট ভিডিওতে বুঝিয়ে দেবো। দেখো এই অঙ্কটারও কিন্তু তোমাদের উদাহরণের অঙ্ক, কিন্তু তবুও আমি করে দিচ্ছি খুব সহজভাবে, এখানে একটু জটিলভাবে করেছে, প্রথম দ্বিতীয় তৃতীয় বলে। দেখো এখানে ডাইরেক্ট করবে, রুট ফাইভ এর সঙ্গে এর করণী নিরসন করব আমরা, তাহলে রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে উভয় পক্ষে গুণ করবো, উপর নিচ গুণ করবো, রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে উভয় উপর নিচ গুণ করবো, তাহলে এটা কত হয়ে যাবে, থ্রি মাইনাস টু রুট থ্রি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস রুট টু এর হোল স্কোয়ার, থ্রি মাইনাস টু। আচ্ছা, মাইনাস থ্রি রুট থ্রি এর সঙ্গে কি গুণ হবে, রুট টু মাইনাস রুট ফাইভ দিয়ে গুণ করবো, করণী নিরসন করবো, তাহলে এখানে কত হবে, এস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কত আসবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে টু মাইনাস ফাইভ। ওকে, আচ্ছা, প্লাস টু রুট টু এর সঙ্গে গুণ করবো কত আমি, রুট থ্রি মাইনাস রুট ফাইভ দিয়ে উপর নিচ গুণ করবো, তাহলে ওদের কত, রুট থ্রি মাইনাস রুট ফাইভ, তাহলে এটা কত হবে, তিন মাইনাস পাঁচ। ওকে, আচ্ছা, এটা এক হয়ে যাবে, তাহলে রুট ফাইভ ইন্টু রুট থ্রি মানে হচ্ছে রুট ফিফটিন মাইনাস রুট ফাইভ রুট টু মানে রুট টেন। আচ্ছা,
মাইনাস করবো আমি 3, রুট ওভারটা ঢুকিয়ে নেবো, তাহলে ভেতরে কত হবে, √6 হয়ে যাবে, √3 √2, আর মাইনাস √3 √5 মানে হচ্ছে √15 হয়ে যাবে, ঠিক না, বাই 2 - 5 মানে হচ্ছে -3 প্লাস 2, এটা √2টাকে ভেতরে ঢুকাবো, √6, আর এটা কত হবে -√10 বাই 3 - 5 -2। আশা করি তোমরা বুঝতে পারছো। এবারে দেখো উপর নিচ এইগুলো কেটে দাও, 3 কেটে দাও, 2 কেটে দাও, তাহলে -1 থাকবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, সেটা পরের লাইনে লিখছে। √15 -√10, মাইনাসে মাইনাসে কত হবে, প্লাস √6, আচ্ছা, -√15, এটা তো প্লাস হয়ে গেছে কারণ ভেতরে আর চিহ্ন চেঞ্জ হবে না, কারণ আগেই তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। আচ্ছা, এটা প্লাসে মাইনাসে তাহলে -√6, এখানে চেঞ্জ হবে কারণ এই মাইনাসটা মাইনাস হয়ে গেছে, তাহলে +√10। আশা করি তোমাদের বোঝাতে হবে। √15 প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, কত পাচ্ছি তাহলে আমরা, অ্যান্সার হচ্ছে আমাদের 0। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন দিয়েছে দেখো এখানে, বলছে 5 সেন্টিমিটার পুরু কাঠের তক্তা দিয়ে তৈরি ঢাকনা সহ একটি বাক্সের ওজন 115.5 কিগ্রা, কিন্তু চাল ভর্তি অবস্থায় বাক্সটির ওজন 880.5 কিগ্রা। বাক্সটি ভেতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 12 ডেসিমিটার এবং 8.5 ডেসিমিটার। 1 ঘন ডেসিমিটার চালের ওজন বলে দিচ্ছে 1.5 কিগ্রা। বাক্সটি ভেতরের উচ্চতা কত? অবশ্যই তোমরা অঙ্কটা ভালো করে পড়ো, তারপরে কিন্তু আমার অঙ্কটা বোঝার চেষ্টা করো, নাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে এই অঙ্কটার ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, দেখো বলেছে পুরো কাঠের তক্তা বিশিষ্ট আর বাক্স রয়েছে, ঠিক আছে না, ওই বাক্সের কিন্তু উচ্চতা জানি না, দৈর্ঘ্য প্রস্থ আমাদের দিয়ে দিয়েছে, আমরা কিন্তু কি জানি না, উচ্চতাটা কিন্তু কি জানি না, তাহলে আমি ধরে নিব কি বাক্সটার উচ্চতা কত, এইচ, ঠিক না? তাহলে দেখো বাক্সের উচ্চতা যদি আমি এইচ ধরে নিই, এইচ ডেসিমিটার আমি ধরে নিই, তার মানে দেখো বাক্সের তাহলে ভেতরের আয়তন কত হবে, বাক্সের ভেতরে আমি লিখছি দেখো আয়তন, শর্ট ভাবে লিখছি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, তাহলে 12 গুণিত প্রস্থ 8.5 ইন্টু এইচ, এটা কি হবে, ঘন ঘন ডেসিমিটার, আমি ডেসিমিটার কিউব লিখছি, ওকে, ঘন ডেসিমিটার। আচ্ছা, 1 ঘন ডেসিমিটার চালের ওজন যদি 1.5 কিগ্রা হয়, তাহলে এত ঘন ডেসিমিটার চালের ওজন কত হবে, 12 গুণিত 8.5 ইন্টু এইচ ইন্টু 1.5 কিগ্রা, ইয়েস অর নো? আশা করি বুঝতে পেরেছো। 1 ঘন ডেসিমিটার ওজন 1.5, তাহলে এত ঘন ডেসিমিটার ওজন কি হবে, 1.5 ইন্টু এইটা, এটাই আমি লিখে দিয়েছি, ঠিক আছে? এবারে বলেছে দেখো, তাহলে এই যে আয়তনটাতে এইখানে নিশ্চয়ই আমার কি রয়েছে, চাল ভর্তি রয়েছে, কিন্তু চালের যে ওজন আমি জানি না, চালের ওজন আমাকে কিন্তু বের করতে হবে। দেখো চালের যে ওজনটা হবে সেটা নিশ্চয়ই এই ওজনের সঙ্গে সমান, কারণ এর ভেতরেই আমার কি রয়েছে, ওজনটা রয়েছে, তাহলে চালের ওজন কত হবে আমাদের, 880.5 মাইনাস 115.5। কেন? কারণ দেখো বাক্সের ওজন আমার দিয়ে দিয়েছে 115.5, এবারে বাক্সের মধ্যে যেই চাল ভরে দিয়েছি টোটালটা আমাকে বলে দিয়েছে, বাক্স এবং চালের ওজন বলে দিয়েছে 880.5 কেজি। এবারে দেখো যদি আমি পুরো ওজন থেকে বাক্সের ওজন বাদ দিয়ে দিই, তাহলে আমি চালের ওজন পেয়ে যাব, এটাই আমি লিখেছি। এটা মাইনাস করলে কত হবে, 5 0 হয়ে যাবে, তাহলে 5 6 765, হ্যাঁ 765 কেজি। আচ্ছা ঠিক আছে, এবার এই যে চালের 765 কেজি, এই চালের ওজনটা কার সঙ্গে সমান, এটা এই ওজনের সঙ্গে সমান, তাহলে আমি কি করব, শর্তানুসারে লিখতে পারি যে 12 গুণিত 8.5 ইন্টু এইচ ইন্টু 1.5 সমান হচ্ছে 765, কারণ ওই আয়তনের ওজন তো এইটা আমাকে বলে দিয়েছে, এখান থেকে আমি এইচ বের করব, তাহলে এইচ কত হবে, 765 বাই 12 গুণিত 8.5 গুণিত 1.5, ওকে, তুলে দাও, দশমিক এক দুটো তুলে দিলে কি হয়ে যাবে, এখানে দুটো 10 গুণ হয়ে যাবে,
কাটাকাটি করো, তোমরা অ্যান্সার পাবে কিন্তু এখানে H5। আমি আর টাইম ওয়েস্ট করছি না। ওকে, করা রয়েছে, আমি বলে দিলাম H সমান কত হবে, এটা ক্যান্সেল করলে 5 হবে। ঠিক আছে। আচ্ছা, এবারে বলেছে প্রতি বর্গ ডেসিমিটার 1.5 টাকা হিসাবে বাইরের চারপাশে রং করতে কত খরচ হবে। আচ্ছা, বাক্সটা যখন ছিল, আমি যেখানে ছবিটা এঁকেছি, এই বাক্সের দেখো পুরু ঢাকনা সহ পুরু কাঠের তক্তা রয়েছে, তার মানে এর কি ছিল, এর আমার দৈর্ঘ্য অর্থাৎ লেন্থ ছিল কত, 12 ডেসিমিটার, ঠিক না। আচ্ছা, এর সঙ্গে 5 সেন্টিমিটার পুরু কাঠের তক্তা রয়েছে। 5 সেন্টিমিটার মানে কত, 0.5 ডেসিমিটার। তার মানে দেখো 12 প্লাস 0.5 প্লাস 0.5, এটা কিন্তু তার লেন্থ হয়ে যাবে এত ডেসিমিটার। কেন, 0.5 ডেসিমিটার করে দুদিকে রয়েছে লেন্থ, মানে কি বাক্সের উপর এবং নিচ দুদিকে রয়েছে 0.5, তাই লেন্থ এখন হয়ে যাবে, কারণ আমি চারপাশে বের করব রং করেছে, তাহলে আমি বাইরের দৈর্ঘ্যটাই নিলেই তবে গিয়ে তো আমি চারপাশটার ক্ষেত্রফল পাবো। তাই এটা হবে কত আমাদের, অ্যাকচুয়ালি 13 ডেসিমিটার। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম। প্রস্থ কত হবে, তাহলে প্রস্থ হবে, দেখো প্রস্থ আছে 8.5, তাহলে নিশ্চয়ই 8.5 প্লাস একই রকম ভাবে এরও দুদিকে রয়েছে 0.5 ডেসিমিটার করে, এটা পাবো আমরা 9.5 ডেসিমিটার। আর এক্ষুনি উচ্চতা পেলাম আমি কত, 5 ডেসিমিটার, তাহলে উচ্চতা কত হয়ে যাবে, 5 প্লাস 0.5 প্লাস 0.5, ওকে, পাবো কত আমরা, 6 ডেসিমিটার। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। এবারে দেখো এইটা যেহেতু পেয়ে গেছি, তাহলে বাইরের চারপাশে আমি কি করব, ক্ষেত্রফল পেয়ে যাব। বাইরের চারপাশে ক্ষেত্রফল বের করতে হলে আমাদের কি সূত্র আমরা জানি, বাক্সের 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 2 ইন্টু LB, 13 ইন্টু 9.5 প্লাস 9.5 ইন্টু 6 প্লাস 6 ইন্টু 13। ঠিক আছে। কেন, কারণ এইটাই হচ্ছে কি আমাদের বাইরের চারপাশ সমগ্র তলের ক্ষেত্রফল বাক্সের। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র তোমরা নিশ্চয়ই পড়েছো, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। অবশ্যই তোমাদের সূত্র তো ভালো করে জানতে হবে। ওকে, এবারে দেখো এইটা যে আমরা পাবো, এইটা অ্যাকচুয়ালি যেটা পাবো সেটা হচ্ছে গুণ করলে নিবে তোমরা 517, না না, কত পাবো আমরা, এটা 517, হ্যাঁ 517 বর্গ ডেসিমিটার বা ডিএম স্কোয়ার আমি দিয়ে দিলাম। এবারে 1.5 টাকা হিসেবে প্রতি বর্গ ডেসিমিটারে যদি খরচ হয় 1.50 টাকা, তাহলে নিশ্চয়ই 517 স্কোয়ার ডেসিমিটারে কত খরচ পড়বে, নিশ্চয়ই মোট খরচ যেটা হবে, মোট খরচ হবে 517 গুণিতক কত, 1.5, এই টাকাটা হবে। এটা গুণ করলে পাবো আমরা কত, 775.50 টাকা। ওকে, 775.50 টাকা। ঠিক আছে, আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। একটু মন দিয়ে যদি শুনে নাও আমার কথাগুলো, অবশ্যই বুঝতে পারবে। নেক্সট কোশ্চেনে যাব আমরা। বলেছি দেখো এখানে এই কোশ্চেনটা বলছে একটি ফাঁপা লম্ববৃত্তাকার চোঙাকৃতি লোহার নলের বহির্ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, অন্তর্ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, নলটির সমগ্র তলের ক্ষেত্রফল 1188 বর্গ সেন্টিমিটার হলে নলটির দৈর্ঘ্য কত হিসেব করে লিখতে বলেছে। আচ্ছা, দেখো ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কিন্তু তোমাদের মনে রাখতে হবে 2πRH ইন্টু R1 প্লাস R2, 2π ইন্টু R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার। ওকে, সমগ্র তলের ক্ষেত্রফল, এটা হচ্ছে ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। R1 কি ভেতরের ক্ষেত্রফল, R2 হচ্ছে মানে সরি অন্তর্ব্যাসার্ধ, বহির্ব্যাসার্ধ, R2 হচ্ছে অন্তর্ব্যাসার্ধ। ঠিক আছে, আর এইচ হচ্ছে তাদের উচ্চতা। আমাকে নলটির দৈর্ঘ্য বের করতে বলছে, মানে নিশ্চয়ই নলটির উচ্চতা বের করতে বলেছে। আর বাইরের যেটা হবে সেটা হবে R1, আর ভেতরের যেটা হবে, বাইরে মানে এই পুরোটা, আর ভেতর মানে এইখান থেকে এতটা, এটা হচ্ছে R2। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা কি করব, জাস্ট সূত্রে বসিয়ে দেবো এটাকে আমরা। ঠিক আছে, 2π, দেখো এইচ এর মান আমি জানি না, R1 কত 5 সেন্টিমিটার, প্লাস R2 কত 4 সেন্টিমিটার, প্লাস 2π, R1 স্কোয়ার মানে 25 মাইনাস R2 স্কোয়ার মানে 16। ওকে,
r2 স্কোয়ার হোল স্কোয়ার না, ওকে, এটা 16 পাবো কত, 5 4 9 2 18 পাই এইচ প্লাস এটা পাবো আমরা 25 থেকে 6 16 গেলে 9 আর 9 2 এটাও পাবো 18 পাই। ঠিক আছে, এইটা কার সঙ্গে সমান, 1188 বর্গ সেন্টিমিটারের সঙ্গে সমান কিন্তু এটা। ঠিক আছে, এখান থেকে আমরা কি করব, শর্তানুসারে করব 18 পাই কমন নিলে হবে কত, এইচ প্লাস 1, এটা সমান 1188। ওকে, ঠিক আছে, তাহলে এইচ প্লাস 1 কত পাবো আমি, 1188 বাই 18 পাই মানে হচ্ছে 22, 7 উপরে গুণ হয়ে যাবে। ওকে, 11 থেকে এটা দাও, 11 2 22, 11 কে 11 8 88। আচ্ছা, তারপরে কাটবো আমরা, 2 এ কেটে দিই, 2 5 10, এটা 2 এ কাটি, 2 5 10, 2 4 8, 18 3 54, মানে এইচ প্লাস 1 কত পাচ্ছি আমি, 21। তাহলে এইচ কত পাবো, 21 মাইনাস 1 মানে কত পাচ্ছি আমি, 20। তাহলে উচ্চতা যেটা আমি 8 সেন্টিমিটার ধরেছিলাম এটা হবে আমাদের 20 সেন্টিমিটার, এবং এটাই হবে আমাদের নলের দৈর্ঘ্য, 20 সেন্টিমিটার। তো দেখো, তোমাদের সমস্ত কোশ্চেন আমি কমপ্লিট করে দিলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো, এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের, আমি সমস্ত রায়ান মার্টিন কমপ্লিট করব। তোমরা প্লিজ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, পিডিএফ গুলো আমি তোমাদের ভিডিওগুলো কমপ্লিট হলে আপলোড করার পরে সেখানে আপলোড করে দিব হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে নিয়ে নিতে পারো, ডাউনলোড করে নিতে পারো। তো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানো কেমন লাগছে, আর তাতে ওটা একটা মোটিভেশন ফিল করি। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।